Mommy? Mommy? Is that you? Mommy? Why you left me alone? Mommy? Please, come back. Don't leave me. গতকাল মধ্য কলকাতার এক পুষ্করিণীতে একটি শিশুকন্যার মৃত্যু হইয়াছে। বাচ্চাটি এক উচ্চপদস্থ আর্মি মেজর জেনারেলের কন্যা বলিয়া জানা গেছে। মেয়েটি তাহার ভগিনীর সহিত পুষ্করিণীতে নামিয়াছিল, সঙ্গে পরিচারিকাও ছিল। কিন্তু পুষ্করিণীর কদর্ম অথবা লতাপাতে বাচ্চাটির পা আটকাইয়া যায়, তাহার ওই কারণেই মৃত্যু হইয়াছে বলিয়া অনুমান করা হইতেছে। কনিষ্ঠ ভগিনী উহাকে জল হইতে তুলিবার অনেক চেষ্টা করে, কিন্তু সফল হয় নাই। দুজনের সন্তরণে পারদর্শী ছিল। প্রশ্ন, ওই পরিচারিকা তখন কি করিতেছিল? প্রাথমিক তদন্তে প্রকাশ, ওই পরিচারিকা খানিকক্ষণের জন্য অন্য কোথাও গিয়াছিল। ঘটনার সময় জন ও পত্নী মারিয়া গৃহে না। আরেকটি খবর এর সঙ্গে জড়িত এবং প্রাসঙ্গিক হইতে পারে। হিন্দু পেট্রিয়ট পত্রিকায় কিছুদিন আগে একটি সংবাদ প্রকাশিত হইয়াছিল, যাহাতে ওই কন্যার পিতার উল্লেখ ছিল। ওই কন্যার পিতা মেজর জেনারেল জন জ্যাকব উহার দপ্তরের 5 অধস্তন কর্মীর উপরে অর্থ তছরূপের অভিযোগ আনেন এবং চাকরি হইতে তাহাদের বরখাস্ত করেন। ইহার সহিত ওই ঘটনার কোনো সংযোগ আছে কি না তাহা তদন্ত করিয়া দেখা হইতেছে। ভৌতিক এবং রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা দি মিস্টেরিয়াস সাসপেন্স বাংলা। আজ দি মিস্টেরিয়াস সাসপেন্স বাংলায় আপনাদের জন্য অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা গল্পের শুরু, মৃত্যুর পরে। আমাদের আজকের গল্পটি নেওয়া হয়েছে সুবর্ণ জয়ন্তী নববর্ষ 1425-এর কিশোর ভারতী পত্রিকাটি থেকে। গল্পের সূত্রধার আমি অঙ্কন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, গল্পের শুরু, মৃত্যুর পরে। সাদা কালো একটা ছবি হলদেটে হয়ে গিয়েছে। ভারী সুন্দর কাঠের কাজ করা একটা ফ্রেমে লাগানো। অবাক হয়ে দেখছিলাম, এত সুন্দর একটা ছবি দোকানের হাজার টুকিটাকির জিনিসের মধ্যে এভাবে অযত্নে পড়ে আছে। পাশে কলমদানি, চীনামাটির পাত্র, ঘর সাজানো হরেক রকম জিনিস, পুরনো ডিনার সেট। কিন্তু এই ছবিটার মধ্যে এমন এক অন্যরকম আকর্ষণ আছে যা সব কিছুর থেকে আলাদা। একবার তাকালে পাশের অন্য কিছুতে যেন চোখই পড়ে না। প্রেমে যে সাদা কালো ছবি আছে তার কথায় আসা যায়। সাদা কালো স্কার্ট পরা দুটো বাচ্চা মেয়ে সোফায় বসে আছে। দেখে বিদেশিনী মনে হয়। ছবিটা খুব পুরনো। যে সোফায় বসে আছে সেটা কিরকম ছিল তা বোঝার কোনো উপায় নেই। প্রায় মিশেই গেছে পিছনের দেওয়ালের সঙ্গে। ছবি বাঁদিকের মেয়েটার চুল সোনালি, চোখ বন্ধ, মুখে অদ্ভুত এক প্রশান্তির ছাপ। হাত দুটোকে পেটের ওপর একটার ওপর একটা রেখে বসে আছে। তার পাশে আরেকজন প্রায় ওরই বয়সী মেয়ে, বয়স সামান্য কম হবে। একই পোশাক, কিন্তু মুখের মধ্যে কি এক যেন অজানা বিষয়। চোখের মনি সবুজ রঙের, চোখ আধ বোঝা,
মনে হয় যেন খুব বকা খেয়ে অনেক কান্নাকাটির পরে পাশে এসে বসেছে। বাঁদিকের মেয়েটাকে দেখলে মনে হয় বোধহয় ওর দিদি হবে। তার ঘাড়ে মাথা ঠেকিয়ে হেলান দিয়ে বসে আছে। অনেকক্ষণ হাতে নিয়ে আছি দেখে দোকানের মালিক আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে বলে উঠল, কয়েকদিন আগেই ছবিটা এসেছে, খুবই পুরনো ছবি, একদম অ্যান্টিক। 100 বছর পুরনো হলেও আমি বেশ অবাক হব না। কি নেবেন? তা কিরকম দাম হবে? এইসব ছবির দাম অনেকই হওয়া উচিত, কিন্তু আমাদের কাছে আর সেরকম কোনো সমস্যার কাস্টমার আজকাল অন্তত আসে না, তাই আপনি 2000-এ নিয়ে নিন। তবে একই দাম, কিন্তু এর থেকে কম আমি আর করতে পারবো না। কি যেন ছিল ছবিটায়, তাই বিনা বাক্য ব্যয়ে ওই দামেই কিনে নিলাম। এবার আমার পরিচয় নেই। আমি অনিন্দ মুখার্জি। কিছুদিন হল চার্টার্ড পাশ করে কলকাতায় একটা নামী কোম্পানিতে ইন্টারনাল অডিট হিসাবে জয়েন করেছি। বলতে বাধা নেই, প্রয়োজনের তুলনায় অনেক বেশি টাকা পাই, তাই এরকম দু একটা বেহিসাবি খরচ করা আমার এখন প্রায় অভ্যেসেই দাঁড়িয়ে গেছে। ছবিটা এনে ড্রয়িং রুমের দেওয়ালে লাগিয়ে রাখলাম, কিন্তু কি কারণে জানি না যতবারই ওই ঘরে যাচ্ছিলাম ছবির দিকে আমার চোখ চলে যাচ্ছিল। ডান দিকে বসে থাকা মেয়েটার চোখ মুখে এমন একটা বিষণ্ণতা মিশেছিল যে দেখলেই মনটা খারাপ হয়ে যাচ্ছিল। শীতকাল, সল্টলেকে যেখানে থাকি সেখানে রাত 8টার পরে রাস্তায় বিশেষ লোক দেখা যায় না। তার মধ্যে বাইরে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তা আরো ফাঁকা। হঠাৎ কলিং বেলের আওয়াজ। এই বেলটা শুধু আমার নিচের ফ্ল্যাটের জন্য। বাড়িওয়ালা দোতলায় থাকে, তার জন্য আলাদা গেট, আলাদা কলিং বেল। আমি একটু একটু অবাকই হলাম। এত রাতে, তাও আবার এরকম ঝোড়ো আর আকাশ ভাঙা বৃষ্টির মধ্যে কে আসবে আমার সঙ্গে দেখা? তবে শিবেন হতে পারে। উঠে গিয়ে দরজাটা খুললাম। বাইরে অন্ধকার, বাইরের আলোটা খারাপ হয়ে গেছে। ঘরের ভেতরের আলো প্যাসেজের মধ্যে দিয়ে যা সামান্য একটু বাইরে গিয়ে পড়েছে, কিন্তু সেই আলোতেই বোঝা যাচ্ছে এক মহিলা দাঁড়িয়ে। দেখেই বোঝা যায় মহিলা বিদেশি, তবে মুখ দেখা যাচ্ছে না। তার পোশাকটা ভারী অদ্ভুত। ছড়ানো স্কার্ট, ভিক্টোরিয়ান আমলে ভেতরে ক্রিনোলিন পরে তার ওপরে স্কার্ট যেভাবে ইংরেজ মহিলারা পরত, ঠিক সেরকম। আর মাথায় একটা হ্যাট। পরক্ষণেই যেন সে চেহারা ফের অন্ধকারে মিলিয়ে গেল। চোখের ভুল। অফিসের সারাদিন কাজের ক্লান্তির জন্য হয়তো ভুল দেখছি। কিছুদিন আগে ভিক্টোরিয়ান সময়ের ওপর একটা বই পড়ছিলাম, রিডার ডাইজেস্টেড লাইফ ইন দ্য ভিক্টোরিয়ান এজ। সে বই পড়ার প্রভাব হবে হয়তো। সামনে কেউ নেই, বাইরে বৃষ্টি ভালোই হচ্ছে। ছাতাটা দরজার পাশেই রাখা ছিল, ওটা নিয়ে বেরিয়ে এসে বাইরেটা ভালো করে একবার দেখলাম। না, কেউ কোথাও নেই। তারপর বাড়িতে ঢুকতে গিয়ে আবার অবাক হলাম। যদ্দূর মনে পড়ে আমি দরজাটা খুলে বেরিয়েছিলাম, কিন্তু দরজাটা এখন বন্ধ। হয়তো হাওয়ায় দরজাটা বন্ধ হয়ে গেছে। দরজা খুলতে গিয়ে মনে হলো একটা ভিজে মাটির গন্ধ যেন বাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে। গন্ধটা তো খানিক আগেও ছিল না। গা যেন ছমছম করে উঠল। ঘরের ভেতরের অন্ধকারটা যেন আরো একটু বেড়ে গেছে। ড্রয়িং রুমে ঢুকতে গিয়ে একটা টুলে ধাক্কা খেয়ে প্রায় পড়েই যাচ্ছিলাম, কিন্তু কোনো রকমে সামনে নিলাম। সোফায় বসে ফের টিভি চালু করলাম।
সেই একই খবর। এই মুহূর্তে যেন ওই টিভি সম্পর্ক বেশ ভালোই লাগে। শরীরটা ভালো লাগছিল না, তাই রেস্টুরেন্ট থেকে কিছু খাবার এনেছিলাম। তাই গরম করে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। রাত তখন কটা বাজে ঠিক জানি না, হঠাৎ ঘুম পেয়ে গেল। বাইরের বৃষ্টি তখন থেমে গেছে, কিন্তু ঝোড়ো হাওয়া তখনও চলছে। মনে হলো পাশের ড্রয়িং রুম থেকে যেন কিছু একটা শব্দ পেলাম। উঠে এলাম। কাছে আসতেই অন্ধকারের মধ্যেই বুঝতে পারলাম শব্দটা কি। যেন কারণ কারণ নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ, তার সঙ্গে মৃদু একটা কথা বলার শব্দ। তার মধ্যে যেন কয়েকজনের কণ্ঠস্বর মিশে আছে। বাচ্চা মেয়ের কণ্ঠস্বর মিশে এলো। একটু খেয়াল করতে বুঝলাম উচ্চারণটা ইংরাজি। কিছু বোঝা যাচ্ছে না, কখনো কখনো একটু স্পষ্ট হচ্ছে। ওই রুমের আলোটা জ্বাললাম। মুহূর্তের মধ্যে সব কথাগুলো যেন রেডিও স্টেশনের থেমে যাওয়া প্রোগ্রামের মতো হঠাৎ করে হারিয়ে গেল। ঘরের মধ্যে এখন কোথাও কিচ্ছু নেই। ঘরের মধ্যে সেই মাটির গন্ধ যেন এখন আরো বেশি স্পষ্ট টের পাচ্ছি, আরো কাছ থেকে। হঠাৎ চোখ পড়ল উল্টো দিকের সোফার উপরে। সকালে কেনা ছবিটা সোফার উপরে রাখা, কিন্তু কিন্তু এখানে কে নামিয়ে রাখলো? হঠাৎ আমি স্পষ্ট দেখলাম ওই মেয়ে দুটো ছবির থেকে বাইরে চলে এসেছে। বসে আছে আমার সামনের সোফায়। ওদের ওপরে ড্রয়িং রুমের হালকা নীল আলো এসে পড়েছে। আর এখন ওখানে নেই। দিকের মেয়েটার চোখ এখনো বোঝা। ডান দিকের মেয়েটার হিম শীতল সবুজ চোখের দৃষ্টি ঠিক ঠিক আমার উপর। পেছনে দাঁড়িয়ে চোখ খুলে যে মহিলা, স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন বাইরে থেকে কিছু মেঘ আর কুয়াশা ঘরের মধ্যে এসে জড়ো হয়েছে। মাথায় সেই হ্যাট যেন থেমে গিয়েছিল কিছুক্ষণের জন্য। ঘর জুড়ে তখন এক অদ্ভুত নীরবতা। আমি বাদে খেয়াল করলাম সামনের সোফায় কেউ নেই। শুধু সেই দূর থেকে আসা ফিসফিসানির শব্দটা যেন যেন এখনো রয়ে গেছে। আস্তে আস্তে সে আওয়াজও হাওয়ায় মিলিয়ে গেল। সেদিন খানিক বাদে আমি ঘরে ফিরে এসেছিলাম। সকাল হতেই ওই দোকানে গিয়ে হাজির হলাম। এই ছবির ইতিহাস জানা আমার জন্য খুব খুব দরকার। ভদ্রলোক একবারেই আমাকে চিনে ফেলেছে। আমার কিছু বলার আগেই দোকানি ভদ্রলোক বলে উঠলেন, কাল তুমি যাওয়ার পরেই এখানে একটা ভদ্রলোক এসেছিল। তিনি বারবার করে আমাকে বলে গেছেন যে তুমি যেন অবিলম্বে ওনার সঙ্গে একটু যোগাযোগ করে নাও, এই ছবি সম্বন্ধে উনি তোমাকে কিছুটা বলতে চান। বলে একটা ছোট্ট কাগজ আমার দিকে এগিয়ে দিলেন। কাগজে লেখা আছে ডেভিড ও ব্রায়ান, নিচে একটা নম্বর লেখা। ফোন করলাম। উল্টো দিক থেকে একটা ভারী গলা শুনলাম। উনি ফোন ধরেছেন। কিছুক্ষণ কথা হলো। যা বুঝলাম তা বেশ অদ্ভুত। ওই ছবিটা বহু বছর ধরে বংশ পরম্পরায় ওর বাড়িতেই ছিল। ছবিতে কারা আছেন তা উনি জানেন না, তবে ওর ঠাকুরদার দাদু ছিলেন ইংরেজ, আর্মিতে উচ্চ পদে কাজ করতেন। ছবিটা সেই সময়ের হওয়া আশ্চর্যের কিছু নয়। তা ছবিটা নিয়ে চিন্তার কারণটা উনি ওভার ফোন বলতে চাইলেন না। শুধু বললেন ওর পরিবারের বেশ কিছু দুর্ঘটনা ওই ছবির সঙ্গে যুক্ত আছে, কিন্তু এর থেকে বেশি কিছু বললেন না। ওর বাড়ির ঠিকানা জানালেন। বললেন আমি ছবির সম্বন্ধে বিশদে জানতে ওর বাড়িতে আজ বিকেলের দিকে যেতে পারি।
আমি এমনিতেও আজ অফিসে যেতাম না, তাই হাতে বেশ খানিকটা সময় ছিল। ওর বাড়ি রিপন স্ট্রিটে, পুরনো সাহেবি পাড়া। এখান থেকে বেশি দূর নয়। একটা ট্যাক্সি নিয়ে রওনা হলাম। একসময় যে ব্রায়ানদের অবস্থা বেশ ভালো ছিল তা বাড়িটা দেখেই বোঝা যায়। ডেভিড কথা মতো আমার জন্যই অপেক্ষা করছিলেন। ডেভিডের গায়ের রং সাহেবদের মতোই ফর্সা, রোগা লম্বা চেহারা, মাথার টাক। আমার ঢোকার সময় কবজিতে বাঁধা একটা ঘড়ি দেখে বলে দিলেন যে ওর কাছে আর ঠিক 15 মিনিট সময় আছে। বুঝলাম এই অ্যাংলো ইন্ডিয়ান মানুষটি সময় অনুবর্তিতাতে খুব বেশি জোর দেয়। শুনলাম ওর বাবার মৃত্যুর পর থেকে ছবিটা বাড়ির এক বন্ধ গুদাম ঘরে ছিল। ওই ঘরে বিশেষ কেউ যেত না। কিছুদিন আগে ওর মা মারা গেছেন, তাই ওর ইচ্ছা বাড়িটা বিক্রি করে একটা ফ্ল্যাটে চলে যাওয়ার। তার জন্যই বাড়ির সবকিছু বিক্রি করে দেওয়া হচ্ছিল। কিন্তু ওই ছবিটা বিক্রি করার কোনো উদ্দেশ্য তার ছিল না। ওর কথায় ওই ছবি বিক্রি করে দেওয়ার সাহস ওর ছিল না। ভুল করে অন্য সব জিনিসের মধ্যে দিয়ে ওই ছবিটাও চলে গিয়েছে। ছবির ইতিহাস জিজ্ঞেস করতেই বলে উঠলেন, আমার ঠাকুর দাদু জন ছিলেন খুবই শৌখিন মানুষ। জন জ্যাকব ছিল ওনার পুরো নাম। আর্মিতে উচ্চ পদে কাজ করতেন। বেঙ্গল আর্মিতে তিনি ছিলেন। ওর ছবি আমার কাছে নেই, কিন্তু শুনেছি যে ওর প্রথম স্ত্রী এলিজাবেথ ওর সঙ্গে ইংল্যান্ড থেকে এখানে আসেন। শুনেছি ওনার 2 মেয়ে ছিল। ছবিটা দেখে মনে হয় ওদেরই ছবি হতে পারে, কিন্তু এর থেকে বেশি আমরা কিছুই জানি না। তার মানে তো আপনার ঠাকুরদার মা ওদের মধ্যেই একজন, তাই তো? না, ঠিক তা নয়। আসলে উনি এখানে আসার পর আর একবার বিয়ে করেন, ভারতীয় এক মহিলাকে। আমার ঠাকুরদার মা তারই মেয়ে। ইতিমধ্যে আমরা বাড়ির ড্রয়িং রুমে এসে বসেছি। বেশ বড় ঘরটা। ঘর জুড়ে পুরনো ফার্নিচার। ভদ্রলোক বেশ কায়দা করে ঠোঁটের ফাঁকে একটা চুরুট ধরিয়ে বলে উঠলেন, আমাদের বাড়ির সবাই ওই ছবিটা এড়িয়ে চলে এসেছে গত 100 বছর ধরে, কিন্তু একই সঙ্গে ছবিটা আমরা পরিবারের অংশ বলে মনে করি, তাই সেটাকে ফেলে দিতে পারি না। একটু থেমে ব্রায়ান আবার বলে উঠলেন, আর যাই হোক, আমি চাই না তুমি ওই ছবিটার থেকে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হও। ছবিটা আর যাই হোক তোমার জন্য আদৌ সেফ নয়। প্রশ্নটা আমি সরাসরি করলাম। আচ্ছা, আপনি কি ওই দুটো মেয়েকে দেখেছেন? মানে দেখেছেন নিশ্চয়ই। আমি বলতে চাইছি ছবির বাইরে। উনি চুরুটের ধোঁয়া ছেড়ে আমার দিকে কড়া নজরে তাকালেন। খানিকক্ষণ বাদে একটু যেন ইতস্তত করে আমাকে বলে উঠলেন, তার মানে তুমিও গতকাল দেখেছো, তাই তো? আর তাই তোমাকে সাবধান করছি আমি। একটু থেমে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললেন, আমার বিয়ের পরপরই কিছু কিছু ঘটনা ঘটেছিল, প্রায় 25 বছর আগে। আমাকে আমার স্ত্রী অনেক দিন ধরেই একটা অদ্ভুত কথা বলছিল। একটা বাচ্চা মেয়ে মাঝে মধ্যে নাকি ওর পিছু পিছু আসে। আমি গুরুত্ব দিয়ে শুনিনি। তারপরে একদিন অফিসে থাকাকালীন হঠাৎ বাড়ি থেকে খবর পাই সুমি, মানে আমার স্ত্রী, সিঁড়ি থেকে পড়ে গিয়ে মাথায় বড় রকম চোট পেয়েছে। ওকে সঙ্গে সঙ্গে বলভিউ নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো লাভ হয়নি। ওর জ্ঞান আর ফেরেনি। যেভাবে ওকে পড়ে থাকতে দেখেছিল সবাই, অনেকেরই সন্দেহ হয়েছিল যে কেউ যেন ওকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। আমি জানি কে দিয়ে থাকতে পারে, কারণ এরকম ঘটনা আগেও আমাদের বাড়িতে সচরাচর ঘটেছে। কে ধাক্কা দিতে পারে? ওই মেয়ে দুটোর মধ্যে কোনো একটা মেয়ে। আমাকেও ছোটবেলায় একবার কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল। আমি তখন খুব ছোট ছিলাম। আচ্ছা, আপনার বাবার মৃত্যুটা কিভাবে হয়? বাবা ছিলেন হাইকোর্টের খুব নামকরা ক্রিমিনাল লয়ার। একদিন রাস্তা পার হতে গিয়ে গাড়ি চাপা পড়েন। তার মানে এই ছবির সঙ্গে উনি সরাসরি যুক্ত নন?
কিন্তু এখানেও একটা প্রশ্ন ছিল। উনি গাড়ি থেকে নেমে ফুটপাত ধরে হাঁটছিলেন, হঠাৎ কি দেখে ওভাবে রাস্তার মধ্যে ছুটে যান কাউকে বাঁচাতে, কিন্তু রাস্তায় সেখানে কেউ ছিল না, কেউ না। একটু থেমে ভদ্রলোক ফের আস্তে আস্তে বলে উঠলেন, একটা গাড়ি এত জোরে আসছিল, হঠাৎ করে থামাতে পারেনি, ওখানেই ধাক্কা, ও সঙ্গে সঙ্গে বাবা স্পট ডেড। তা ছবিটা কত সাল নাগাদ তোলা, মানে কিছু আন্দাজ করা গেছে কি? আর ঠিক জানি না, তবে কয়েকটা বিষয় একসঙ্গে ভাবলে, তারপর সাজালে সময়টা সম্বন্ধে মোটামুটি আন্দাজ করা যায়। জন এখানে এসেছিলেন 1860 সাল নাগাদ, অর্থাৎ সিপাহী বিদ্রোহের ঠিক পরে। আসলে সিপাহী বিদ্রোহের পরে 1858 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে ভারতের শাসনের সব ক্ষমতা নিয়ে নেওয়া হয়। ভারত শাসনের দায়িত্ব সরাসরি চলে যায় রানী এলিজাবেথের কাছে। তার সঙ্গে ভারতে নিয়ে আসা হয় ইংল্যান্ডের আর্মি কলেজ থেকে পাশ করা কিছু সেরা আর্মি অফিসারদের, যাতে গুরুত্বপূর্ণ পোস্টে ভারতীয় কেউ না থাকে। জন ছিলেন সেরকমই একজন অফিসার। স্যান্ডহার্স্টের রয়্যাল মিলিটারি কলেজ থেকে পাশ করে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিতে তিনি জয়েন করেন। অর্থাৎ ছবিটা 1860 থেকে 1870 এর মধ্যে হওয়াটাই স্বাভাবিক। আমি বোর্ন ও সেফার্ড স্টুডিওতে ওই ছবিটার খোঁজ করেছিলাম। পৃথিবীর সব থেকে পুরনো কয়েকটা ফটোগ্রাফি স্টুডিওর মধ্যে ওটা পড়ে। তা যাই হোক, আমাকে ওখান থেকে শুধু জানিয়ে দেওয়া হয়েছিল যে ওটা ওখান থেকে তোলা হয়নি। তাহলে জন কলকাতা ফটোগ্রাফির সোসাইটির সদস্য ছিল খুব সম্ভবত, হয়তো ওর একটা পার্সোনাল ক্যামেরাও ছিল। আমার ধারণা ওর নিজস্ব ক্যামেরাতেই তোলা হয় ওই ছবিটা। হ্যাঁ, সেটা হতে পারে, কিন্তু তখন তো পারিবারিক ছবি বিশেষ তোলা হতো না, তাই না? বেশি মানে বলতে পারো জীবদ্দশায় তোলা হতো না। যা ছবি তোলা হতো তা সাধারণত বিশেষ কোনো ঘটনা বা কোনো বিশেষ জায়গার, কারণ ছবি তোলার যা খরচ ছিল তা খুবই সাংঘাতিক। আরেকটা জিনিস তোমার নিশ্চয়ই মনে আছে যে ছবিটার ডান দিকের মেয়েটার মুখে এত গভীর বেদনার ছাপ কেন? ছবি তোলার সময় হাসি মুখ থাকাই স্বাভাবিক, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক তাই। আমার ধারণা ওই ছবিতে বাঁদিকের যে মেয়েটা বসেছিল সে মারা যাওয়ার পরেই ওই ছবি তোলা হয়েছিল। মানে মানে আপনি বলতে চাইছেন ছবি তোলার সময় ওই বাদিকে বসে থাকা মেয়েটা জীবন্ত ছিল না? মানে তাই তো? আচ্ছা আচ্ছা, তাই জন্য তার চোখটা বোঝা আর মাথা তাই সামান্য ঝুঁকে পড়েছে, আর মুখে ওরকম প্রশান্তির ছাপ। এটার বোন হয়তো ছবি তোলার সময় কাজ ছিল আর দিদির ঘাড়ে মাথা রেখে দিদিকে পাশ থেকে ধরে রেখেছিল, তাই না? ঠিক তাই। সে যুগে মারা যাওয়ার পরে প্রিয়জনদের এভাবে ছবিতে ধরে রাখা হতো। এতক্ষণে বুঝলাম ডান দিকের মেয়েটা কেন ওরকম মুখ করে বসে আছে। এটা শুধু একটা ছবি নয়, একটা গভীর বেদনার মুহূর্ত, যার দাগ থেকে যায় সময়ের সব ব্যাকরণ নস্যাৎ করে। আরো কিছু কথা বলার পর আমি ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। ভেবেছিলাম বাড়িতে এসে ছবিটা আমি বাইরে কোথাও ফেলে দিয়ে আসবো, কিন্তু বাড়িতে ঢুকেই ছবিটার দিকে তাকিয়ে মনে হলো না, এটা আমার পক্ষে করা সম্ভব নয়। যেন মনে হলো বহুদিন বাদে ওরা আমার বাড়িতে আশ্রয় পেয়েছে, আর সেই আশ্রয় আমি কেড়ে নিতে পারি না। সেদিন রাত্রে 1টা নাগাদ এটা ভেঙে গেল। পাশের ঘর থেকে যেন একটা মৃদু কান্নার শব্দ ভেসে আসছে। হাতের পাশেই টর্চটা রেখেছিলাম, কিন্তু কিন্তু পাশের ঘরে যাওয়ার সাহস আমার হলো না। আস্তে আস্তে পাশের ঘরটা যেন আরো জীবন্ত হয়ে উঠছে। টের পাচ্ছিলাম কারা যেন ছোটাছুটি করছে। জানি না, ছুটে গিয়ে দরজাটা লকটা আটকে দিলাম যাতে যাতে এই ঘরে কেউ চলে না আসে। তার ঠিক পরক্ষণেই টের পেলাম
দরজার ঠিক অন্যদিকে নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ। উল্টো দিকে কে বা কারা ঠিক দাঁড়িয়ে আছে। এই ঘরের মধ্যে আসছে চাইছে কিন্তু পারছে না। টের পেলাম কে যেন ছোট ছোট হাতে যে টোকা দিতে চাইছে। মাঝে মাঝে অস্পষ্ট কথা ভেসে আসছিল, মনে হচ্ছিল আমাকে নিয়েই যেন ওরা আলোচনা করছে। সারাটা রাত এরপর কিভাবে কাটলো বলে বোঝাতে পারবো না, কিন্তু সকালে আবার ওই ছবিটার সামনে দাঁড়াতেই বুঝলাম ওদের ফেলে দেওয়া আমার পক্ষে অসম্ভব। ওরা এখন যেন আমার পরিবারেরই অংশ। জানি তোমরা কি ভাবছো। হ্যাঁ, আমিও যেন একটু একটু করে এক অন্য জগতে থাকতে শুরু করলাম। অফিস থেকে ফিরে আসে ঘন্টার পর ঘন্টা ছবির সামনে সোফায় বসে থাকতাম। তারপর এক সময় যেন ওরা নিজে থেকেই সামনে চলে আসতো, আর আমি ওদের সঙ্গে চলে যেতাম 150 বছর আগের কলকাতায়। খুব মনে হতো যে কিভাবে বাঁদিকের মেয়েটা মারা গেল সেটা যদি একবার জানা যেত, কিন্তু সে উপায় নেই। নাকি আছে? আমাকে তার জন্য ওদের আরো কাছে যেতে হবে, ওদের সঙ্গে আলাপ করতে হবে কি। তবে এটুকু বুঝতে পারছিলাম যে দূরত্বটা কমছে। গতকাল রাত্রে যে অভিজ্ঞতাটা হলো তা বেশ ভয়ের। অন্যদিনের মতোই আমি ড্রয়িং রুমের দরজাটা বন্ধ করে আমার শোয়ার ঘরে শুয়েছিলাম। রাত 1টার সময় পাশের ঘরে যথারীতি শব্দ শুরু হলো। স্পষ্ট বুঝতে পারছিলাম দুটো বাচ্চা ঘরময় ছোটাছুটি করছে। অন্যদিনের থেকে যেন একটু বেশি শব্দ করে। হঠাৎ মাঝের দরজার উপরে জোর চমকে উঠল। একবার নয়, বারবার দরজার কাছে ছুটে গেলাম। স্পষ্ট বুঝতে পারছিলাম সামনে এবারে শুধু ওই দুটো বাচ্চা নয়, সঙ্গে ওই মহিলাও আছে, যাকে আমি দেখেছি, যাকে আমি অনুভব করেছি। হয়তো ওদের মা সঙ্গে থেকে যেন আমার সঙ্গে কিছু একটা বলতে চাইছে। আমি চিৎকার করে উঠলাম, চলে যাও, গেট লস্ট। আওয়াজটা থামলো। মনে হলো যেন প্রাণ ফিরে পেলাম। বেশ খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপর কিছু একটা মনে হওয়ায় খাটের ওপর শুয়ে পড়লাম। সে খানিকক্ষণ বাদে আমার চোখটা জুড়িয়ে এসেছিল, একটু ঘুম মতো এসেছিল। এক সাংঘাতিক দুঃস্বপ্ন। আমি যেন একটু একটু করে জলের মধ্যে ডুবে যাচ্ছি। মরিয়া হয়ে সাঁতরে জল থেকে উঠে আসার চেষ্টা করছি, কিন্তু পারছি না। বলে ঠিক সে সময় একটা হাত জলের ওপরে থেকে আমার দিকে এগিয়ে এলো। আমি হাতটা ধরে আস্তে আস্তে জলের থেকে বেরোনোর চেষ্টা করলাম, কিন্তু তবু যেন উঠে আসতে পারছিলাম না। এক সাংঘাতিক দুঃস্বপ্ন। ঘুম ভাঙার পরেও সেই স্বপ্নের ঘোর যেন লেগে আছে, কিন্তু স্বপ্ন যেন কখনো কাটেনি। কার হাত ধরে আমি আছি? ঠান্ডা সে হাত, ছোট্ট সে হাত, ছোট নরম আগুন। কার হাত? যেন সচেতনতা ফিরে পেলাম। হাত ছাড়িয়ে উঠে বসতেই অন্ধকারে স্পষ্ট দেখলাম তাকে। ছবির ডান দিকের সেই ছোট বোনটা আমার ঠিক পাশে শুয়ে আছে, ঠিক আমার দিকেই তাকিয়ে আছে, জ্বলন্ত সবুজ চোখের মধ্যে রাগ আর অভিমান। ঠান্ডায় ভেজা ছলছলে চোখ। আমার দিকে হঠাৎ মেয়েটা হাত বাড়িয়ে দিল, ঠিক আবার বলালো। বোঝার আগেই আঙুলগুলো আমার কণ্ঠনালী চেপে ধরল। কোনো রকমে হাত দুটো
ওদের মতো দুটো হাত থেকে বেরিয়ে আসার চেষ্টা করলাম, কিন্তু তো এই শিশুর হাত যেন বড়দের থেকেও বেশি জোর। আপ্রাণ চেষ্টা করার পরে কোনো রকমে ছাড়িয়ে উঠে পাগলের মতো ঘর থেকে ছুটে বেরিয়ে গেলাম। তারপর ছুটে বাড়ির দরজা খুলে কোনো রকমে বাইরে বেরিয়ে এলাম, চিৎকার করে উঠলাম, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। আমার চিৎকারে দরজার জোর বন্ধ হওয়ার আওয়াজে বাড়ির বাড়িওয়ালা বোধহয় ঘুম ভেঙে গিয়েছিল। বলা বাহুল্য, এরকম ব্যবহার তিনি আগে আমার কাছ থেকে কখনো পাননি। দেখি বাইরে ওপরের বারান্দায় এসে দাঁড়িয়েছেন। আমি চিৎকার করার কারণ হিসাবে বললাম, মনে হয়েছিল বাড়িতে কেউ ঢুকে পড়েছে। কথাটা শুনে উনি ওনার ছেলেকে সঙ্গে নিয়ে নিচে নেমে এলেন। আমি জানতাম ওরা কিছু পাবে না, কিন্তু কিন্তু আসল কথাটা তো আর ওদেরকে বলা যাবে না। ভালো করে সবাই মিলে খুঁজলাম, কিন্তু কেউ কোথাও নেই। ছবিটা ঠিক একই জায়গাতে আছে। বুঝলাম ওরা কেউ সামনে আসতে চায় না, শুধু শুধু আমার কাছেই আসতে চায়। খানিকক্ষণ বাদে আমরা ফের ফ্ল্যাটে ঢুকলাম, তবে শুধু ভোরের আলোয় অপেক্ষায় ছিলাম। ঠিক করে ফেলেছিলাম ওই ছবি আর আমার কাছে রাখবো না। বেশ বুঝতে পারছি ওরা আমার আরো কাছে আসতে চায়, জানি না। আজ শনিবার, অফিসটা ছুটি, অথচ বাড়িতে থাকতে আর ইচ্ছা করছে না। তখনই মনে হলো সাঁতার কাটতে যাব। গত কয়েকদিন যাওয়া হয়নি। ফিরে এসে ছবিটার একটা ব্যবস্থা করা যাবে। পুলে নামার খানিক বাদে বাড়ির সব ঘটনা প্রায় ভুলেই গিয়েছিলাম। হঠাৎ খেয়াল করলাম পুলের লাইফ গার্ড আমার সঙ্গে কিছু একটা কথা বলতে চায়। স্যার, আপনার সঙ্গে যে বাচ্চা মেয়েটা নামলো সে সাঁতার কাটতে পারে তো? ভালো সাঁতার না জানলে ওর কিন্তু এই পুলে নামার কথা নয়। বাচ্চা মেয়ে? কে বলুন তো? অবাক হলাম। ওই যে ওই তো আপনার পরই নামলো। ওই দেখান তো। ওটা দেখাতে গিয়ে খুঁজে পেল, বিড়বিড় করে ফের বলে উঠল, আশ্চর্য, ঠিক আপনার পরপরই নামলো, যেন মনে হলো আপনার সঙ্গেই আছে। কিছু বুঝতে না পেরে আবার সাঁতার কাটতে শুরু করলাম। শুধু পুলের নিচের টালি আর আমার সঙ্গে এগিয়ে চলা আলো ছাই ছিল আমার সঙ্গী। কিছুক্ষণের মধ্যে সব চিন্তা কেটে গেল। হঠাৎ চমকে উঠলাম। জলের নিচ থেকে আমার জন্য একটা হাত উঠে আসছে, আর তারপরে আমি তাকে দেখতে পেলাম। ছবির বাঁদিকে সেই মেয়েটা, যে নাকি ছবি তোলার সময় জীবিত ছিল না। মুখে সেই মিষ্টি হাসি, কিন্তু মেয়েটার মুখে সেই হাসি হঠাৎ মিলিয়ে গেল। দেখতে পেলাম মেয়েটা ঠিক জলের নিচে একটু একটু করে তলিয়ে যাচ্ছে, কিন্তু কিছু বোঝার আগেই আমি হাতটা বাড়িয়ে দিলাম সাহায্যের জন্য। কিছু হাত পেলাম না। ও আরো তলিয়ে যাচ্ছে। উল্টা যেন হঠাৎ করে আরো বেশি গভীর হয়ে গেছে। নিচের পরিষ্কার টালিও আর নেই, সেখানে আছে শুধু কাদা, মাটি আর আগাছা। আমি ওকে সাহায্যের জন্য আরো খানিকটা নিচে হাত বাড়িয়ে দিলাম। ও আরো তলিয়ে যাচ্ছে। আমার কিন্তু জেদ বাড়ছে, ওকে ডুবতে দেব না, সে যেই হোক না কেন। বন্ধ হয়ে আসছি। একবার জলের উপরে উঠে এসে বড় নিঃশ্বাস নিয়ে ফের ডুব দিলাম। আরো নিচে যেতে ওর হাতটা হাতে পেলাম। টেনে তোলার চেষ্টা করলাম, কিন্তু এত ভারী কেন? এটা আমার হাতটা জোর করে জড়িয়ে ধরেছে, আর ওকে জলের ওপরে টেনে তোলার বদলে যেন আমি নিজে তলিয়ে যাচ্ছি, এগিয়ে যাচ্ছি নিজের কাদামাটির মধ্যে। বেশ বুঝতে পারছি যে ওই আমাকে টেনে নিয়ে যাচ্ছে জলের গভীরে, আরো গভীরে। অনেকক্ষণ পরে হাতটা ছাড়ল। ছটফট করতে করতে জলের ওপরে উঠে এলাম। পুল থেকে ছুটে বেরিয়ে এলাম। উঠেই গার্ডের কাছে চলে গেলাম। কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার আগেই গার্ডকে মেয়েটার কথা জানানোটা খুব দরকার।
শুনছেন শুনছেন হ্যাঁ আপনাকে বলছি ঠিক আপনি যা বলেছিলেন তাই হয়েছে মানে এখানে একটা বাচ্চা মেয়ে আছে পুলটা এখনই বন্ধ করে দেওয়া উচিত মেয়েটা আমাকে টেনে নিচে নামিয়ে আনছিল অবাক হলাম লোকটা যেন আমার কথা শুনতেই পাচ্ছে না লোকটা যেন আমার উপস্থিতি সম্পূর্ণ অগ্রাহ্য করে হঠাৎ পুলের বাইরে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে আরো কয়েকজন ওই ফুলের দিকে তাকিয়ে আছে বেশ কয়েকজন ফুলের দিকে আঙুল তুলে দেখাচ্ছে কিছু একটা যেন হয়েছে বেশ কয়েকজন লোক ফুলে ঝাঁপিয়ে পড়ল জল থেকে একটা দেহ উদ্ধার করার চেষ্টা করছে দাঁড়িয়ে গেল খানিক বাদে একটা ছেলের দেহ ওরা জল থেকে তুলে আনল ছেলেটা নিষ্পন্দ হয়ে পড়ে আছে বেঁচে আছে কি কাছে যেতেই চমকে উঠলাম যে ছেলেটাকে ওরা উদ্ধার করেছে সেই ছেলেটাকে ঠিক আমার মতো দেখতে আমার মতো সুইমিং কস্টিউম পরা অনেক দূরে ওই মেয়েটা দাঁড়িয়ে আছে ওর বোনের সঙ্গে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে বুঝলাম ওরা আমার জন্যই অপেক্ষা করছে এতক্ষণ শুনছিলেন অভিজ্ঞান রায়চৌধুরীর লেখা গল্পের শুরু মৃত্যুর পরে। সুইমিং পুলের লাইফ গার্ড ও ডেভিড ও ব্রায়ানের ভূমিকায় আকাশ, দোকানের মালিকের ভূমিকায় প্রিয়াংশু, প্রতিবেদন পাঠে সুদীপ, গল্প পাঠে ও গল্পের সূত্রধার আমি অঙ্কন, গল্পের পর্ব পরিচালনা ও আবহ প্রক্ষেপণ প্রিয়াংশু। আগামী সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে দি মিস্টিরিয়াস সাসপেন্স বাংলা। ধন্যবাদ, শুভরাত্রি।